আপনি কি একজন ছাত্র, বেকার বা গৃহিণী, নতুবা ফেসবুক বা ইউটিউবের মনিটাইজেশনের জন্য টিন খুলেছেন? এখন টিন খুলে আপনাকে রিটার্ন দিতে হচ্ছে। কিভাবে আপনি আপনার শূন্য রিটার্ন দাখিল করবেন, আজকে আমরা সে বিষয়টি আপনাকে অবহিত করব। সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ট্যাক্স বিডি স্কুল। ট্যাক্স বিডি স্কুলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কয়েকটা বিষয়, ইনকাম ট্যাক্সের অনেকগুলো বিষয় নিয়ে আপনারা দেখছেন যে আমি আলোচনা করছি আমার চ্যানেলে। আমার এই চ্যানেলে শুধু ইনকাম ট্যাক্স নয়, আমরা ইনকাম ট্যাক্স, ভ্যাট, তারপর আইন রিলেটেড যত বিষয় আছে আমরা সবগুলা বিষয় আমরা এই ট্যাক্স বিডি স্কুলে আলোচনা করব। তো এখন যেহেতু ইনকাম ট্যাক্সের সময়, আমি তাই ইনকাম ট্যাক্সের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। শুধু আপনারা হয়তো জানেন, আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল নভেম্বর। 30শে নভেম্বর পরে আরেক মাস বাড়ানো হয়েছিল ডিসেম্বর। এখন আজকে জানুয়ারির 1 তারিখ। ডিসেম্বর থেকে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে। তো শুধু আপনারা হয়তো সবাই, আমার বিশ্বাস আপনারা সকলেই আপনাদের রিটার্ন দাখিল করে ফেলছেন। তারপরও আমি আপনাদেরকে আবার, যারা এখনো রিটার্ন দাখিল করেন নাই বা যারা সিদ্ধান্তহীনতায় রয়েছেন, যে অনেকেই দেখা গেল যে নিজের অনিচ্ছায় হয়তো কারো কথা শুনে, বিশেষ করে ফেসবুক ইউটিউবে যারা কাজ করছেন, তারা মনিটাইজেশনের জন্য আপনারা টিন খুলে ফেলছেন। এখন মনে হচ্ছে যে না, এই টিনটা নিয়ে কি করব, এখন রিটার্ন জমা দিতে হবে। এইসব বিষয় নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা তাদের জন্যই আমার আজকের ভিডিও। যারা এখনো রিটার্ন দাখিল করেন না, তারা খুব সহজেই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনাদের কোনো আইনি ঝামেলা, বা আপনারা হয়তো অনেক সময় চিন্তা করছেন যে না, আমি রিটার্ন দাখিল করে আমার যদি ইনকাম নাই, আমি কিভাবে করব, কি মানে এটা অ্যাসেট কি দেখাবো, অ্যাসেট লাইবিলিটিতে গিয়ে দেখছেন যে ডিফারেন্স আসতেছে, জিরো আসছে না। এইসব বিষয় নিয়ে অনেকেই আপনারা সমস্যা আছেন বা সিদ্ধান্তহীনতা আছেন যে কি করবেন। আমি সবাইকে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদেরকে, যে আপনারা যারা টিন করেছেন তারা অবশ্যই আপনারা জিরো রিটার্ন দাখিল করেন। খুব সহজেই জিরো রিটার্ন দাখিল করা যায়। আর জিরো রিটার্ন যদি বুঝে শুনে দাখিল না করেন, তাহলে, কারণ আপনার এই প্রথমবার রিটার্ন, প্রতি বছরই আপনাকে সেভাবে রিটার্ন দাখিল করতে হবে এই রিটার্নের উপর ভিত্তি করেই। তো অবশ্যই আপনারা, আমি যেভাবে আমার ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি রিটার্ন দেখিয়েছি, আপনারা ঠিক সেভাবেই রিটার্ন করবেন। এবং এতে একবার রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনার পরবর্তীতে সংশোধন করার সুযোগ থাকে না। আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, কমেন্টসে গিয়ে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে আপনারা আপনাদের রিটার্ন দাখিল করুন। তো শুধু আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কিভাবে জিরো রিটার্ন অনলাইনে দাখিল করব সেটি আমরা দেখব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং নিজেরাই ঘরে বসে রিটার্ন দাখিল করতে পারবেন। মোবাইলে বা ল্যাপটপে বসেই কি আপনার রিটার্ন দাখিল করতে পারবেন। তো চলুন শুধু আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, শেয়ার, লাইক, কমেন্টস করবেন এবং কি আমার সাথে থাকবেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি ই রিটার্ন অনলাইনে আমরা ই রিটার্ন সাবমিট করব। জিরো ই রিটার্ন, আপনারা যারা কোনো প্রয়োজনবিহীন, অথবা ফেসবুক বা ইউটিউব বা গৃহিণী, স্টুডেন্ট, এরকম যারা আছেন, যারা টিন খুলে ফেলেছেন, 2023-এর নতুন আইন অনুযায়ী তাদেরকে রিটার্ন জমা দিতে হবে। এখন আমরা অনলাইনে এই রিটার্ন কিভাবে জমা দেব সেটা আমি আপনাদেরকে খুব সহজেই ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা প্রথম রিটার্ন অপশনে ঢুকবেন। রিটার্নে ক্লিক করলে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের পেজে, এখানে যে অপশনগুলো আছে, ই-টিন আছে, ই রিটার্ন আছে, রিটার্ন ভেরিফাই, ই রিটার্ন লেজার, ই ট্যাক্স পেমেন্ট, ই ট্যাক্স সার্ভিস। আমরা ই রিটার্নে ঢুকবো। ই রিটার্নে দেওয়ার সাথে সাথে যেই পপ আপটা আসবে সেটা আসবে, আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম? আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো
আমি সম্মানিত সুধী, আমি আগে থেকে রেজিস্টার্ড করা আছি, যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমি আই এম অলরেডি রেজিস্টার্ড, সেখানে ঢুকলাম। অলরেডি আমি ঢুকে গেলাম এখানে। আমাদের আমি এখানে ঢুকাচ্ছিলাম, যদি আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাই তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার এখানে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার একটি 3 নাম্বারটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর ক্যাপচা দিয়ে আমি সাইন ইন করে ঢুকে যাব। শুধু আমরা 3 পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ঢুকে গেলাম। এবার আমরা ঢোকার পরে যা দেখলাম, এখানে রেগুলার রিটার্ন আছে, আমরা এই অপশানে ক্লিক করব। রেগুলার রিটার্নে ক্লিক করার পরে আমাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশন চলে আসলো। এখানে রিটার্ন স্কিম, সেল, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এগুলো যা আছে সেভাবেই থাকবে। 1/7/2023 থেকে 30/6/2024। শুধু আমাদের এখানে রয়েছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। সেক্ষেত্রে যেহেতু আমরা জিরো রিটার্ন দিচ্ছি, আপনি যেহেতু একজন স্টুডেন্ট বা আপনি যে কোনো প্রয়োজনেই টিন খুলে ফেলেছেন, এখন আপনার রিটার্ন জমা দিতে হবে। সেক্ষেত্রে আমি নোতে ক্লিক করছি। নোতে ক্লিক করার পরে আমাদের তাহলে কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড, এটাও নো হবে। এরপর আমাদের রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস। একটা প্রথম হলো রেসিডেন্ট, নন রেসিডেন্ট, তাহলে আমরা রেসিডেন্টে ক্লিক করব। আর হেডস অফ ইনকাম, যেহেতু আমরা প্রথমেই বলেছি আমাদের ট্যাক্সেবল ইনকাম নেই, তাহলে এখানে কোনো হেডই কাজ করবে না, এখানে কোনোটাতে ক্লিক করার দরকার নেই, কোনো ধরনের ইনকাম নেই। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস এজ এ পার্টনারশিপ অফ ফার্ম, এজ এ মেম্বার অফ ইউপি, এখান থেকে কোনো ইনকামই আসছে না। তাহলে সেক্ষেত্রে আমরা এই পেজে এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে চলে যাব। আমাদের পরের পেজে এডিশনাল ইনফরমেশন, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এটা তো যেহেতু ইনকাম নেই, রিবেটের ইস্যু আসতেছে না। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, নো। তারপর আইটি 10B রিকোয়ারমেন্টসে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা, এটা যেহেতু আমাদের প্রথম আমরা দিচ্ছি, এটাতে 50 লাখ টাকার ইয়েতে নেই, নোতে দিলাম। ওন মোটর কার, নো। ওন মোটর কার বলতে এখানে বোঝানো হচ্ছে 4 চাকার গাড়ি, এখানে আমরা সেখানে নো দিলাম। তারপরে ওন অফশোর প্রপার্টি, বিদেশি কোনো ইনকাম আছে কিনা সেটাও আমরা এখানে নো দিলাম। হ্যাভ এ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সেটাও আমরা নো দিলাম। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আইটি 10B মানে যেখানে খরচ থাকবে সেটা নট বি ম্যান্ডেটরি, শুধু সাবমিট করব, হ্যাঁ ইয়েস। আমরা এটা এখানে ইয়েস দিলাম, কারণ আমাদের একটা বাৎসরিক যে খরচটা আছে সেটা সেখানে দেখাতে হবে, সে কারণে এটা ইয়েস অপশনে দিয়ে রাখলাম। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখানে আইটি 10B is not mandatory for you, still want to, এখানে সরাসরি আমরা একটা খরচ, টোটাল অ্যামাউন্ট টু এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, এখানে আমরা সেটা দিয়ে দিলাম। আমরা ধরে নিলাম যে মাসে মাসে যদি 12,000 টাকা করে খরচ হয়, খাওয়া খরচ বা ফ্যামিলিতে খাওয়া খরচ ছাড়াও যে সব খরচ হয়, যদি যে স্টুডেন্ট বা যে বেকার বা যে গৃহিণী, সে হয়তো তার হাজব্যান্ডের উপর নির্ভরশীল, নতুবা তার স্টুডেন্ট হলে বাবার উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমরা অন্যান্য সব খরচ বাদ দিয়ে মান্থলি তার একটি খরচ ধরলাম 10,000 টাকা করে। তো 12 মাসে তাহলে তার খরচ আসবে 1,20,000 টাকা। শুধু আমরা এখানে টোটাল 10,000 টাকা করে খরচ হিসাব করে বাৎসরিক খরচ তার 1,20,000 টাকা দিলাম। আর ডিপেন্ড অন ফাদার, সে যদি তার বাবার উপর ডিপেন্ড আছে, সে তার এই খরচটা হচ্ছে। একটা লোকের ইনকাম ছাড়াও তার কিন্তু আয়ও থাকতে পারে, খরচও থাকতে পারে, সে হয়তো কারো কাছ থেকে পেতে পারে, তার টিউশন থেকে আয় থাকতে পারে, এসব বিষয়গুলো থাকতে পারে। আমরা সেই হিসাবটি এখানে করে নিলাম। আপনারা যে খেয়াল করুন, এখানে অ্যাসেসমেন্ট
এক্সপেন্ডিচার, যেহেতু তার কোনো ইনকাম নেই সেক্ষেত্রে এখানে আরেকটি ঘর থাকার কথা ছিল ইনকামের, রিবেট, এগুলা এখন এখানে নেই, কারণ যেহেতু তার আমরা প্রথমে দেখিয়েছি তার কোনো ইনকাম নেই। অ্যাসেসমেন্ট, এই জন্য এক্সপেন্ডিচারে আমরা ক্লিক করলাম। এখন এটাকে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের অপশনে চলে যাব। এখানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, শুধু এবছর থেকে একটা নতুন সিস্টেম সফটওয়্যারে অনলাইনে এখানে রিটার্নের সফটওয়্যারে অ্যাড করা হয়েছে, যেটা খুবই ভালো। সেটা হলো কি অটোফিল। যদি আপনি আগের বছরে অনলাইনে সাবমিট করে থাকেন তাহলে এই অটোফিলটা আপনার জন্য আগের বছরে কি কি আছে সেটা থাকবে। তো এটা যেহেতু আমার পার্সোনাল অপশন দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে এটাতে অটোফিল রয়েছে, কিন্তু আপনারা যারা প্রথমবার রিটার্ন দাখিল করবেন তাদের কিন্তু এই অটোফিলটা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই কি কি অ্যাসেট থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা সেটা নতুন করে যে নতুন রিটার্ন সাবমিট করবে, প্রথম রিটার্ন সাবমিট করবে তারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাসেটে আমরা এখন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিতে রয়েছি। একজন স্টুডেন্ট, একজন গৃহিণী, একজন নতুন যে ফেসবুকের জন্য ইউটিউব খুলেছেন বা ইউটিউবের জন্য টিম খুলেছেন, এই অপশনগুলোতে যারা আছেন তারা হয়তো বা মানে কারোর সাথে পরামর্শ না করে হয়তো না বুঝেই টিম খুলে ফেলছেন। এই ধরনের ইস্যুতে যারা এখন রিটার্ন সাবমিট করতেছেন তাদের হয়তো কি অ্যাসেট থাকতে পারে। আমি অ্যাসেটের অপশনগুলো বলছি, যদি থাকে সেটা দেখাবেন, আর যদি না থাকে তাহলে সেই অপশন দেখানোর প্রয়োজন হবে না। তো অ্যাসেট অপশনে প্রথম রয়েছে বিজনেস ক্যাপিটাল। যদি আপনার কোনো বিজনেস থাকে সেখানে যদি ক্যাপিটাল থাকে তাহলে সেই অপশনগুলো দেখাবেন। সেক্ষেত্রে ডাইরেক্টর শেয়ার হোল্ডিংস লিমিটেড হলে সেটা থাকবে বিজনেস ক্যাপিটাল। আদার যদি ডাইরেক্টর ছাড়া, তারপর ক্যাপিটাল পার্টনারশিপ যদি ফার্ম থাকে সেক্ষেত্রে কি কি ক্যাপিটাল থাকবে সেটা ডিটেল। যেমন যদি ক্যাপিটাল অন পার্টনারশিপ ফার্ম থাকে তাহলে সে কি অপশন থাকবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। নেম অফ পার্টনারশিপ ফার্ম, টিন, ওই পার্টনারশিপ ফার্মের টিন, তারপরে পার্টনার ক্যাপিটাল, এইসব বিবরণ দিয়ে এটা ক্লোজ করবেন। তো আমি ধরে নিলাম আমরা যেহেতু জিরো রিটার্ন সাবমিট করতেছি সেক্ষেত্রে বিজনেস ক্যাপিটাল কিছুই নেই। তারপর পরের অপশনটা রয়েছে এসেটে নন এগ্রিকালচার প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টি হলো যে আপনার যদি আপনার বাবা যদি আপনার নামে কোনো ফ্ল্যাট ক্রয় করে থাকে বা আপনার প্রত্যেকভাবে যদি কোনো ফ্ল্যাট পেয়ে থাকেন, এগ্রিকালচার প্রপার্টি না ফ্ল্যাট, বাড়ি, এইসব যদি কোনো অ্যাসেট থেকে থাকে তাহলে সেটা নন এগ্রিকালচার প্রপার্টি হিসাবে থাকবে। আবার আরেকটি জিনিস থাকবে, আমি নন এগ্রিকালচার প্রপার্টিটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেখানে কি কি থাকতে পারে, ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন। আপনার যদি ফ্ল্যাটটা বা বাড়িটি আপনার বাবা বা পৈতৃক হিসাবে আপনি পেলেন তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশনটা থাকবে, এটা কোথায়, লোকেশনের ডিসক্রিপশনটা থাকবে। তারপরে থাকবে কি টাইপ অফ ইয়েতে, এটা আপনি কি ইনহেরিটেন্স পেয়েছেন না গিফট পাইছেন না পারচেস করছেন সেটা, যদি যে অপশনে থাকবে, যদি আপনি গিফট পেয়ে থাকেন বা আপনার পৈতৃক হিসাবে পেয়ে থাকেন তাহলে ইনহেরিটেন্স, আর গিফট হলে গিফট, আর যদি কিনে থাকেন সেটা কিনে রাখবেন। এরিয়া অফ প্রপার্টি, এখানে কত জায়গাটা কতটুক, ফ্ল্যাটটা কতটুক, বাড়িটা কতটুক, তারপর এটা কত ইউনিট, স্কোয়ার ফিট থাকলে স্কোয়ার ফিট। তারপরে এটা হলো যে ভ্যালু, যেহেতু ফ্ল্যাটের বছরের প্রথমে একরকম ভ্যালু থাকে, বছরের শেষে একরকম। ধরে নিলাম 20 লাখ টাকা বা 50 লাখ টাকা বছরের প্রথম ছিল, এখন 51 লাখ টাকা হয়েছে, এইটা এই ঘরে, পরেরটা এই ঘরে। তাহলে শুধু আপনারা বুঝলেন নন এগ্রিকালচার প্রপার্টিতে কিভাবে কি কি লিখতে হবে। আমরা এখানে কিছুই লিখছি না, কারণ যেহেতু আমাদের কোনো কিছু নেই সেই হিসাবে আর আমরা এখানে কোনো কিছু লিখলাম না। এরপরের অপশনে গিয়ে আমরা যেটা করব সেটা হলো অ্যাডভান্স মেড। এটা হলো যে আপনি কোনো প্রপার্টি কেনার জন্য যদি অ্যাডভান্স দেওয়া থাকে তাহলে সেই ইনফরমেশনটা এখানে থাকবে, কিসের জন্য দিলেন সেটা, টাইপ অফ অ্যাকুইজিশন, এটাও সেম একই অবস্থায়, অ্যাডভান্স অ্যামাউন্ট, এই ইয়েটা এভাবে। আমরা এটাও ফিল আপ করছি না যেহেতু আমাদের এটাও নেই। তারপর হলো নন এগ্রিকালচারের পরে এগ্রিকালচার প্রপার্টি। যদি আপনার কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকে, আপনার বাবা থেকে প্রাপ্তি বা দাদা থেকে প্রাপ্তি, যেভাবেই হোক, যদি গিফট এসব থাকে তাহলে আপনার এই ইনফরমেশনটা এখানে লিখবেন। ডিসক্রিপশনে, টাইপ অফ লোকেশনে, এরিয়া অফ প্রপার্টি, তারপর ইউনিট, সেই নন এগ্রিকালচারের মতো এটা ফিল আপ করবেন। যেহেতু আমাদের নেই আমরা শুধু এটা ফিল আপ করছি না। তারপর আসেন ফিনান্সিয়াল অ্যাসেট। যদি আমরা ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি কি বোঝাচ্ছি, আপনার ইনকাম নেই ঠিক আছে, কিন্তু আপনার হয়তো একটা কি থাকতে পারে, শেয়ার, ডিবেঞ্চার, সিকিউরিটি থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে। তারপরে হলো যে যদি আপনার সঞ্চয়পত্র থাকে তাহলে টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, এভাবে দিয়ে এটা ফিল আপ করতে হবে। তারপর ডিপিএস যদি থাকে,
সেক্ষেত্রে ডিপিএস এর ইনফরমেশনগুলো কীভাবে হবে, পার্টিকুলারসে ডিপিএস এর এখানে কি, কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কত, ব্যালেন্স অ্যামাউন্ট কত, ডিপিএসটা সেভাবে অ্যাড করবেন। তারপরে লোন গিভেন টু আদার, যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে ধরেন আপনার টাকা কিছু টিউশনি করে আপনি কিছু টাকা গুছিয়েছেন, সেই টাকা থেকে যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে সেটা লিখবেন। বা আপনার বাবা থেকে প্রাপ্তি হিসাবে জমে প্রতি বছরে জমে আপনার একটা টাকা জমেছে, সেখান থেকে আপনি কাউকে লোন দিয়েছেন, সেটা এখানে লোনের পার্টিকুলারে তার বিবরণ লিখবেন, কাকে দিয়েছেন তার, তারপর যাকে দিয়েছেন তার টিন নাম্বার, অ্যামাউন্ট। তো আমরা এখানে সেটাও দেখাচ্ছি না, নাই বলে এটাকেও ইয়ে করে রেখেছি। তারপর হলো শুধু, তারপর যদি প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স ইনফরমেশন থাকে তাহলে সেটা দিবেন, কারণ যেহেতু আপনি স্টুডেন্ট আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, আমরা এটাতে যাচ্ছি না। আদার ফিনান্সিয়াল অ্যাসেট, যদি আদার ফিনান্সিয়াল কোনো অ্যাসেট থাকে, আমরা যেগুলো আগে আলোচনা করেছি সঞ্চয়পত্র, ডিপিএস, এসব ছাড়াও যদি আরও কিছু থাকে তাহলে সেটাও সেম, যে পার্টিকুলার টাইপ অফ ইকুইজিশন, রিলেটেড ডিটেলস, অ্যামাউন্ট, এই ইনফরমেশন দিয়ে আমরা এটা কি ফিল আপ করবো। যেহেতু এটাও নাই আমরা সেটাও করছি না। তারপর মোটর কার, এটা মোটর কার বলতে আমাদের যদি রেজিস্ট্রেশনকৃত মোটর, এটা মোটর সাইকেল হতে পারে, 4 চাকার গাড়ি হতে পারে, যা হয় সেটা এখানে আমরা ইনফরমেশন লিখবো, রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, টাইপ লিখবো, আমরা এটা কি মোটর সাইকেল কিনা, কার কিনা, জিপ কিনা, এনি আদার এখানে থাকবে। তারপর টাইপ অফ ইকুইজিশন, পারচেস করছি কিনা, ইনহেরিটেন্স পৈতৃকভাবে পাওয়া কিনা, গিফট পাইছি কিনা সেটা। তারপর ইঞ্জিনের যে নাম্বার সেটা। তারপর এখানে হলো যে ইউনিট, এটা কত সিসির গাড়ি সেটা। আর হলো যে অ্যামাউন্ট, ক্রয়কৃত অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিব। তো আমাদের যেহেতু সেটাও নাই, আমরা মোটর কারে এখানে নিয়ে রাখলাম। তারপর গোল্ড, সম্মানিত সুধী, যদি আপনি গৃহিণী হয়ে থাকেন তাহলে গৃহিণী হয়ে থাকলে আমরা ধরে নিলাম যে আপনি গৃহিণী, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে গোল্ড থাকলে গোল্ড, টাইপ অফ ইকুইজিশন আপনি হয়তো গিফট পেতে পারেন বিবাহ ক্ষেত্রে। তারপর আপনার কোয়ান্টিটি কত সেটা লিখলেন, ইউনিট, ভ্যালু লিখে এটা করতে পারেন। আর যদি আপনার দেখা গেল গোল্ড পরে আপনার ডায়মন্ড থাকতে পারে বা আরও আদার আইটেম থাকতে পারে, তাহলে আমরা এই যে এখানে অ্যাড অপশানে গিয়ে এটা ক্লিক করে আমরা এটাকে বাড়িয়ে নিব। তো যেহেতু আমার এই অপশানে আমরা যেভাবে করছি, আমরা দেখালাম যে আমাদের গোল্ড বা ডায়মন্ড কিছু নেই, সেক্ষেত্রে আমরা এখানেও ক্লিক করব না। তারপর আমরা এখানে আছে ফার্নিচার ইকুইপমেন্ট, যদি আপনার ফার্নিচার ইকুইপমেন্ট, আপনি যদি গৃহিণী হন তাহলে সেক্ষেত্রে আপনার ফার্নিচার ইকুইপমেন্ট থাকতে পারে, সেই অপশানে আপনি এখানে পার্টিকুলার টাইপ অফ ইকুইজিশন। এখানে একটা কথা বলে দিই, দেখা গেল যে গিফট যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটার ভ্যালু হয়তো আপনি জানবেন না, যদি ভ্যালু না জানেন তাহলে সেখানে এই জিরো দিয়ে দিলে হবে, কিন্তু আপনাকে পুরো ঘরটি অবশ্যই ফিল আপ করতে হবে। যদি ঘর ফিল আপ করা না হয় তাহলে শুধু আপনাদের এই অপশন, এই সফট কপিটা অ্যাকসেপ্ট করবে না, মানে আমরা এই পেজ থেকে অন্য পেজে যেতে পারবো না। তো আমরা এই ঘরগুলো সব ফিল আপ করতে হবে। তো আমরা শুধু এখানে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেমও আমাদের কোনো ইয়ে নাই, সেটাও আমরা এখানে লিখলাম না। আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু, যদি কোনো এগুলো ছাড়াও যদি আদার কোনো অ্যাসেট থাকে তাহলে তার বিবরণ দিয়ে তার ভ্যালুটা এখানে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। আচ্ছা, এইটা হলো যে নোট, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ছাড়াও যদি আপনার কোনো ক্যাশ থাকে, তা আমরা এখানে ধরে নিলাম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট ইন দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। আমার হয়তো বাবা থেকে প্রাপ্তি বা টিউশনি করে একজন, আমরা এখানে একটা অ্যামাউন্ট আমরা দেখাতে পারি, সেটা হলো যে আমরা 1.5 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে পারি, যেহেতু বাবা থেকে প্রাপ্তি, সে বাবা থেকে পেয়ে এখানে 1.5 লাখ টাকার একটা অ্যামাউন্ট সে সারা বছরে পেয়েছে, আমরা সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছি। তাহলে শুধু আমরা ক্যাশ ইন অ্যামাউন্টে 1.5 লাখ টাকা এখানে দেখালাম। তারপর আদার ডিপোজিটের কিছু নেই, অ্যাসেট অ্যান্ড আউটসাইড ইন বাংলাদেশ সেটাও নেই, গেল। তাহলে অ্যাসেটের টোটাল বিবরণ আমরা শেষ করলাম। এবার আমরা যাব লাইবিলিটিতে। যা আছে আমরা লাইবিলিটিতে যেই অপশনগুলো আছে, borrowing ফ্রম ব্যাংক, যদি ব্যাংক থেকে লোন থাকে তাহলে সেটা দেখাবো, আনসিকিউর্ড লোন থাকলে সেটা দেখাবো, আদার লোন, যদি এগুলো ছাড়া আদার লোন থাকে সেটাও আমরা কি দেখাবো। তো এমন ইনফরমেশন নেই, তাহলে আমরা এখানে লাইবিলিটি থেকে বেরিয়ে গেলাম। আদার আউটফ্লো অ্যানুয়াল লিভিং আমরা আগে দেখিয়েছি 1,20,000, সে 1,20,000 রয়েছে। সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন দ্য রিটার্ন, এখানে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, সোর্স অফ ফান্ডে আমাদের কোনো ইনকাম দেখানো নাই।
ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম সেটাও নেই। আমরা নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, যেহেতু আমাদের এটা নতুন বছরে আমরা প্রথম বছর শুরু করেছি, তাহলে সেখানে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকামে কোনো আমাদের অ্যামাউন্ট নেই। আমরা এখন সামারিতে চলে গেলাম। আমরা সামারিতে গিয়ে যা দেখতেছি, আমি সামারিটা একটু স্পষ্ট করে আপনাদেরকে বলছি এবং এটা কিভাবে মিলাতে হবে এই জায়গাতে আপনাদেরকে একটু বোঝার বিষয়। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আপনার জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না। অনেকেই আপনারা অনেক ইউটিউব বা অনেক জায়গায় আপনারা হয়তো সরাসরি কোনো লার্নিং নেওয়ার জন্য অনেকের কাছ থেকেও যদি কোনো ইনফরমেশন নেন, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে এই সামারিতে ডিফারেন্স গড়ে জিরো থাকতে হবে। যদি ডিফারেন্স গড়ে জিরো না রাখা হয় তাহলে আপনার এটা সঠিকভাবে মিলানো হলো না। তো আমি আপনাদেরকে কিভাবে জিরো করা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন গ্রস ওয়েলথ এখানে কত, আমার 1,50,000 টাকা, লায়াবিলিটি নেই, নেট ওয়েলথ 1,50,000, তারপরে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট প্রিভিয়াস ইনকাম ইয়ারে আমার কোনো টাকা ছিল না, চেঞ্জেস নেট ওয়েলথ 1,50,000, আদার ফান্ড 1,20,000, তাহলে টোটাল ফান্ড আউটফ্লো হলো কত, 2,70,000। সোর্স অফ ফান্ড এখানে জিরো দেখাচ্ছে, তাহলে আমাকে এই যে এখানে সোর্স অফ শুধু আমরা যেটা বারবার আমি বলেছিলাম যে আপনারা ডিফারেন্স, আমরা যখন সামারিটা দেখব সেই সামারিতে অবশ্যই এখানে ডিফারেন্স করে জিরো থাকতে হবে, কিন্তু আপনারা দেখুন এখানে আমাদের জিরো নাই, মাইনাস 2,70,000 টাকা। তাহলে আমাদের এখানে এটাকে এই জায়গায় আপনারা সবাই আটকাবেন, এই জিনিসটি আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। যারা প্রথম রিটার্ন দিচ্ছেন, শুধু আমার কথা আমি আবার রিপিট করছি, আপনারা যারা প্রথম রিটার্ন দিবেন আমি যেভাবে দেখিয়ে এসেছি আপনারা ঠিক সেভাবে দেখিয়ে, যদি এখানে অ্যামাউন্টের পরিবর্তন হতে পারে, হয়তো কম বেশি হবে, কিন্তু আপনাদেরও কি এই জায়গায় ডিফারেন্সটি চলে আসবে। সেক্ষেত্রে আপনারা এই আদার রিসিপ্ট, আদার এই যে সোর্স অফ ফান্ডে আদার রিসিপ্টে গিয়ে আপনারা এখানে কি লিখবেন, যে রিসিভ ফ্রম ফাদার অর টিউশন ফি। যদি একজন স্টুডেন্ট তার বাবা থেকে রিসিভ করতে পারে, অথবা তার একটা টিউশনি করে তার এক বছরে একটা অ্যামাউন্ট হতে পারে, সেটা আমরা ধরে নিলাম 2,70,000 টাকা, কারণ সে 1,20,000 টাকা, 2,70,000 টাকা, 1,50,000 টাকা তার ক্যাশ আছে, আর 1,20,000 টাকা সে তার খরচ হয়েছে, তাহলে 2,70,000 টাকা। আমরা এখন এই যে দেখুন ডিফারেন্স জিরো, তার মানে কি আপনার প্রত্যেকটা স্টেপ এখন ঠিক হয়েছে। আপনারা যদি এইভাবে আপনাদের রিটার্ন সাবমিট করেন বা এইভাবে দেখান, সেভাবে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা সহজভাবে এটি সাবমিট করতে পারবেন। আর একটি বিষয় আপনারা মনে রাখবেন যে শুধু এটা একটা প্রথম রিটার্ন, আমি আমার কিছু ভিডিওতে আপনারা ভিডিওগুলো দেখবেন যে প্রথম রিটার্ন সাবমিট করার জন্য কিছু সাবধানতা, তারপর কি করণীয় কি, আমি 2টি ভিডিও দিয়েছি। আপনারা ওই ভিডিওগুলোতে প্রথমে দেখবেন যে একটা প্রথম রিটার্ন সাবমিট করার জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, কিভাবে দেখাতে হয়, আর করণীয় কি কি, ওই বিষয়গুলো খেয়াল করে প্রথমবার রিটার্ন সাবমিট করতে হবে। আপনার যদি অ্যাসেট থাকে তাহলে অবশ্যই সব অ্যাসেট দেখানোর চেষ্টা করবেন, আর যদি অ্যাসেট না থাকে তাহলে এমনভাবে দেখাবেন সেটা যাতে অডিটে না পড়ে, সেটা নিয়ে যাতে পরবর্তীতে আপনার কোনো হ্যাসেল না হয়। আপনি একবার এটা এখন অনলাইন রিটার্ন সাবমিট করছেন, আপনার সব ইনফরমেশন সরকারের খাতায় থাকবে, অতএব আপনি খুবই সুন্দর করে দেখে শুনে এবং আলোচনা করে, প্রয়োজনে কারোর সাথে একবার ফোন করে কথা বলে, যারা জানে তাদের সাথে কথা বলে আপনি রিটার্নটা সাবমিট করবেন। তো আমি আপনাদেরকে এই পর্যায়ে আমার অ্যাসেট এবং লায়াবিলিটি দেখানো শেষ। এরপর আমরা চলে যাব 7 কন্টিনিউতে, চলে গেলে আমরা চলে যাব আমাদের এখানে একটি ঘর রেফারেন্সের ঘরটা বাকি আছে, রেফারেন্স একটা নাম্বার দিয়ে দিলাম, আমরা একটা রেফারেন্স নাম্বার লাগবে, মানে আসলে কোন রেফারেন্সে আসছে সেই ইনফরমেশনটা ওখানে থাকবে, সেটা দিয়ে দিলাম। 7 কন্টিনিউতে গেল। এবার আমাদের ট্যাক্স পেমেন্ট, এই অপশানে আমাদের যেহেতু আমরা জিরো রিটার্ন দিয়েছি, এই অপশানে আমাদের কোনো প্রকার ট্যাক্স আসবে না, সেক্ষেত্রে এটা পুরোটা ফাঁকাই থাকবে, যেহেতু আমাদের ইনকাম নেই সেক্ষেত্রে আমাদের কোনো ট্যাক্সও আসবে না। তো শুধু আমরা তাহলে ট্যাক্স এবং পেমেন্টের এই ঘরে কোনো কিছু লেখার দরকার হচ্ছে না। এরপর আমি রিটার্ন ভিউতে চলে যাব।
আমরা সরাসরি রিটার্ন ভিউতে চলে গেলাম। এখানে আমাদের টোটাল রিটার্নটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এই রিটার্নটা সাবমিট করার পরে ডাউনলোড করে রাখার অপশন আছে। এখন আমি এটা আপনার দেখানোর জন্য যেহেতু এটা করেছি, এখানে আমি আর সাবমিট অপশনে যাচ্ছি না। এই যে এখানে এই সাবমিট রিটার্নে সাবমিট করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে। তারপর রিটার্ন সাবমিট হওয়ার পরে এই ট্যাক্স রেকর্ড এই ইনফরমেশনে গেলে আপনি অ্যাকনোলেজমেন্ট পাবেন, তারপরে যে সার্টিফিকেট পাবেন, আপনার টিন সার্টিফিকেট পাবেন, তারপরে যে এখানে রিটার্ন আছে রিটার্ন পাবেন। সবগুলো ইনফরমেশন এখানে অলরেডি আপনারা সাবমিট করার পরে আপনি যে রিটার্নটা সাবমিট করলেন সেই সম্পূর্ণ রিটার্নটা এই রিটার্নে ক্লিক করলে পাবেন। তারপর আপনি রিটার্ন সাবমিট করার পরে যে অ্যাকনোলেজমেন্ট দরকার সেটা এখানে পাবেন। তারপর হলো যে আপনার যেই সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যে এক্সপ্রেস সার্টিফিকেটটা এই অপশনে ক্লিক করে পাবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি, আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশনে ক্লিয়ার করার জন্য। আপনারা যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, রিটার্ন সাবমিট করার প্রায় সময় শেষ, আর এই মাস রয়েছে। আপনারা হয়তো অনেকেই রিটার্ন সাবমিট করে ফেলেছেন, যারা করেননি এখনও তারা এই অপশনে রিটার্ন সাবমিট করবেন এবং অনলাইনে সহজে রিটার্ন সাবমিট করবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, অনলাইনে রিটার্ন সাবমিট করা অত্যন্ত সহজ, বাট যদি সহজে অপশনে যদি ভুল হয় তাহলে আপনাদেরকে এই রিটার্নের এই অপশন থেকে এই ভুল অপশনের আবার শুদ্ধ করার জন্য আপনাদেরকে অনেক ঝামেলা পোহাইতে হবে। সেক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে সাবমিট করতে হবে। আর আপনার সকল ইনফরমেশন সরকারি দপ্তরে চলে যাচ্ছে, তাই আপনি বুঝে শুনে সঠিক জিনিসটাকে সাবমিট করার চেষ্টা করবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জিরো রিটার্ন কিভাবে করে সেটা দেখালাম। আমি পরের ভিডিওগুলোতে কি জিরো রিটার্ন ছাড়া কিভাবে সাবমিট করা হয় আমি সেই ভিডিওগুলোতে আসতে যাব। তবে আজকে এই পর্যন্তই। শুধু আপনারা কিভাবে জিরো রিটার্ন অনলাইনে দাখিল করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দেখার পরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কোশ্চেন করবেন, আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি এই পর্বে শুধু জিরো রিটার্ন দিলাম। এরপরে আপনারা কিভাবে জিরো রিটার্ন ছাড়া স্যালারি, একজন ব্যাংকার, একজন শিক্ষক, তারপরে সরকারি চাকরিজীবী, আমি প্রতিটি আলাদা আলাদা দিব এবং অলরেডি একজন ব্যবসায়ী কিভাবে রিটার্ন দাখিল করতে হয় সেটা আমি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গেলে সেটি দেখতে পারবেন। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল বেশি বেশি করে দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভবিষ্যতে আমি যাতে আরও নতুন বিষয় নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।